পুলিশ ফাইল। এই দেখ পরীকে আমাদের কি সুন্দর দেখাচ্ছে তাই না? পুরো তো অপসরার মতো লাগছে ভাই। ওহ শোন, আমি যদি ছেলে হতাম না আজই পরীকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করে নিতাম। ঈশ্বরের কাছে কামনা করি তোদের বিবাহিত জীবন খুব সুখের হোক। আমরাও খুশি হতাম যদি পরীর বাবা সুনীল বাবুর এই ভবিষ্যৎবাণীটা সঠিক হতো। আগরপাড়ার বাসিন্দা সুনীল বাবুর মেয়ে পরীর 2002 সালে খড়দার বাসিন্দা শান্তুর সঙ্গে বিয়ে হয়। সুনীল বাবু বেঙ্গল কেমিক্যালে চাকরি করতেন। তার 2 ছেলে 2 মেয়ে। পরী ছোট। পরী মাধ্যমিক অবধি পড়াশোনা করেছিল, তারপর দেখাশুনো করে পরীর বিয়ে দিয়ে দেন সুনীল বাবু। শান্তু তার মাকে নিয়ে খড়দহে থাকতো, বাবা নেই। শান্তু মূলত ইলেকট্রিকের কাজ করত। ছোট পরিবার, ছেলের আয় বা রোজগার ঠিকঠাক দেখেই বিয়েটা হয়। পরীর পাড়াতেই তার কাকা শ্বশুরের পরিবার থাকতো, তারাই এই সম্বন্ধটা করেছিলেন। বিয়ের সময় তেমন কোনো দাবি দাওয়া ছিল না, সাধ্যমতো যা কিছু দেওয়ার পরীর বাবা দিয়েছিলেন। ছোট পরিবারে মেয়ে সুখেই থাকবে, এটাই ছিল বাবা মায়ের ভাবনা চিন্তা। কিন্তু মানুষ ভাবে এক, হয় আর এক। যে দম্পতির বিয়েকে ঘিরে এত মানুষের এত আনন্দ, তাদের জীবনে কি এমন ঘটেছিল যে তাদের নাম উঠে এলো পুলিশ ফাইলসে? জানি আপনাদের মনেও প্রশ্ন জাগছে। উত্তর জানতে দেখুন আমাদের আজকের পুলিশ ফাইলসের এই পর্ব। পরী টিফিন বক্সটা দিয়ে যাও, আমি রেডি। এই না
সমস্ত টাকা পয়সাই তো এখানে। মা, ও মা, মা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ। কি হয়েছে? কে এত চিৎকার করছো কেন? দেখুন না মা, আপনার ছেলে মানি ব্যাগ আর রুমালটা ফেলে গেছে। তো তুমি কি করছিলে? তুমি নিজে ওর হাতে তুলে দিতে পারোনি? আপনার ছেলে তো মানি ব্যাগ আর রুমালটা আমার হাত থেকে নিয়ে ওর ব্যাগের পাশে রেখে দিয়েছিল। ওর জামা কাপড়গুলো খুলে ওর পাশেই রেখেছে। আমি ওই জামা কাপড় গোছাতে গিয়ে এগুলো দেখতে পেলাম। ঠিক আছে, তার জন্য আমাকে ডাকছিলে কেন? না, ও বোধহয় বেশি দূর যায়নি, আপনি একটু দিয়ে আসুন না। চোখে কি দেখতে পাচ্ছ না যে আমি পুজো করছি? যাও তুমি নিজে গিয়ে দিয়ে এসো। এই শোনো, রাস্তায় বেরোলে এরকম ভাবে যাবে না, মাথায় কাপড় দিয়ে যাবে। তুমি যে আমার বাড়ির নতুন বউ, এটা যেন আমাকে মনে করিয়ে দিতে না হয়। তুমি পারো বটে, নিজের বউকে নিয়ে কেউ এই ধরনের কথা বললে? আচ্ছা বলো, ফুলসজ্জা রাতে আর কি কি করলে? ছাড়ো তো ওই দিনের কথা, কোথায় ও? তুমি পারো বটে, নিজের বউকে নিয়ে কেউ এই ধরনের কথা বলে? এই ফুলসজ্জাটা যদি তোমার সাথে হতো না, খুব ভালো হতো। ওই দিন তোমার কথা খুব মনে পড়ছিল। ওই সময় আমার কথা মনে করলে বউ কি ভাবতো বলো তো? ওর ভাবা ভাবিতে আমার কিচ্ছু যায় আসে না। এই জানো তো, তোমার শরীরের গন্ধ, তোমার শরীরের সেই উন্মাদনা, আরে কি হলো? ওই রাস্তা থেকে লজ্জা পাচ্ছ? লজ্জার কিছু নেই, আসো, কেউ আসবে না। কি ব্যাপার? তুমি এখানে কি করছো? তুমি রুমাল আর মানি ব্যাগটা ফেলে এসেছিলে, ওটাই দিতে। সেটা দিতেই তুমি বেরিয়ে পড়লে? ভুলে যেও না, তুমি বাড়ির নতুন বউ। তুমি না এসে মাকে দিয়ে তো পাঠাতে পারতে। মা তো পুজো করছিলেন, তাই উনি আসতে পারেননি। অমনি তুমি ধেই ধেই করে নাচতে নাচতে বেরিয়ে পড়লে? হ্যাঁ, এগুলো না নিয়ে গেলে কি পৃথিবী উল্টে যেত? না, মানি ব্যাগের মধ্যেই সব টাকা পয়সা ছিল, তাই। দেখেছো শান্টু, তোমার বউ কত তোমার খেয়াল রাখে, সব সময় তোমার চোখে হারায়। আর কোনোদিন যেন না দেখি বাড়ির বাইরে এইভাবে বেরোতে। যাও এখান থেকে। যাও বললেই হবে শান্টু? সুন্দর স্বামীকে যদি কেউ বশ করে নেয় তখন? যাই বাবা, আমার অনেক কাজ পড়ে আছে। এবার হয়েছে তো শান্তি? শান্তি হয়েছে? যাও এখান থেকে। মন খারাপ করো না পরি। আপনি তো। হ্যাঁ, আমি তোমার যা। এই যে আমাদের বাড়ি, তুমি আজকে যা দেখলে এটা আমরা প্রায়শই দেখি। ওই ছবি তো শান্টুদের বাড়িতে ভাড়া থাকতো আগে। উনি কি একাই থাকতেন? তা কেন? ওর স্বামী ছেলে মেয়ে নিয়ে তোমার বিয়ের আগে ও তো শান্টুদের বাড়িতেই ভাড়া থাকতো। তারপর তোমার বিয়ে ঠিক হয়ে যাওয়ার পর ওদিকের ভাড়া ছেড়ে এদিকে ভাড়া নিয়েছে। ওদের এই কীর্তিকলা পাড়ায় সকলে জানে, কিন্তু কেউ কোনো কথা বলে না। আসলে কি জানো তো, কে চায় বাইরের অশান্তি নিজের ঘরে আনতে? তবে আমি বলি কি, শান্টু তো তোমার স্বামী, বেশি বাড়াবাড়ি হওয়ার আগে তোমাকেই সবটা আটকাতে হবে। আর সময় নষ্ট করো না বোন, তোমাকে যা করার তাড়াতাড়ি করতে হবে।
আমি এতটা খারাপভাবে ভাবছি কেন? বৌদিরা তো দেওরদের সাথে আর কি মারতেই পারে। আর আমি যেহেতু নতুন বউ, তাই হয়তো ও চাইনি আমি বাইরে যাই। ওই শোভাদির নিশ্চয়ই ছবিদিদের সাথে ঝগড়া আছে, তাই হয়তো আমার মন বিষিয়ে দিচ্ছিল। না, আমারই ভুল ছিল। আমার জিনিসে একদম হাত দেবে না তুমি। আমার কাজ আমাকে নিজেকে করতে দাও। তুমি রাগ করছো কেন? কি করলাম আমি? কি করলাম মানে? লজ্জা করে না তোমার এই কথা জিজ্ঞেস করতে? আর সকালবেলা ওখানে কি করতে গিয়েছিলে? গোয়েন্দাগিরি করতে? তুমি আমাকে ভুল বুঝছো। কিচ্ছু ভুল বুঝছি না। আচ্ছা, তোমাকে বিয়ে করেছি বলে কারোর সাথে একটু কথা বলতে পারবো না? অমনি চলে গেলে বইয়ের অধিকার ফলাতে। আরে আমি তো গিয়েছিলাম তোমার রুমাল আর মানি ব্যাগটা দিতে। উদ্ধার করে দিয়েছো? ও, তুমি এগুলো না নিয়ে গেলে তো আমি বাড়ি ফিরতে পারতাম না। সত্যি তুমি না আমাকে বাঁচিয়েছো। তুমি এভাবে ওকে কেন বলছো? সকালে তো এই নিয়ে একবার বকলে, এখন আবার সেই নিয়ে কেন ঝামেলা করছো? ঝামেলা আমি করছি না, ঝামেলা তুমি পাকিয়েছো। আজ সকালবেলায় তোমার জন্য ছবি বৌদি ঠেস মেরে আমাকে কতগুলো কথা শুনিয়ে গেল জানো? শোনাবে না ভাই কেন? তোমার জন্য ও কতটা অপমানিত বোধ করেছে জানো? আচ্ছা, আমি কালকে ছবি দিদির কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেব। একটা কথা বলছি, রাগ করো না। ছবি দিদির কথাবার্তা, চাল চলন আমার একদম ভালো লাগে না। তুমি আর ওনার সাথে মিশো না। এই, আমি তোমার কথায় চলবো নাকি তুমি আমার কথায় চলবে? হ্যাঁ, ছবি বৌদির সাথে আমি 100 বার মিশবো, 1000 বার মিশবো। তুমি বলার কে? আমি তোমার স্ত্রী, তোমার কোনো খারাপ দেখলে আমার বলার অধিকার আছে। এই শোন, এই ঘরে তুই একা থাক, তোর সাথে থাকতে আবার ঘেন্না করছে। না না না, যেও না, এত রাত্রে আমাকে ফেলে কোথাও যেও না। পা ছাড় বলছি। আমার অন্যায় হয়েছে, বললাম তো ছবিদির কাছে আমি ক্ষমা চাইবো। পা ছাড়তে বলছি, পা ছাড়। আমি তোমার জন্য রান্না করেছি, তুমি খেয়ে নাও, না খেয়ে কোথাও যেও না। ওই পিন্ডি তুই গেল, ছাড় পা। বৌমা, বৌমা, এই যে কি হয়েছে বলো তো বৌমা? হ্যাঁ, কি হয়েছে? বলি তোমার জ্বালায় আমি কি একটুও বাইরে বেরোতে পারবো না? হ্যাঁ, আরে বাবা, চাটুর্যদের বাড়িতে একটু নাম সংকীর্তন শুনতে গেছিলাম, তো তার মধ্যে একবারে দক্ষ বাজিয়ে দিয়েছ। মা, আপনার ছেলে। এই চুপ, খবরদার বলছি, খবরদার বলছি, তুমি আমার ছেলেকে আমায় চেনাতে আসবে না। হ্যাঁ, আরে বাবা, তাকে আমি পেটে ধরেছি, বুঝেছ? ছি 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 ছি, এমন ঝগড়া বাঁধিয়েছ, দাসগিনি আমাকে সবার সামনে বলছে তোমার বাড়িতে বোধহয় তোমার ছেলে বউয়ের মধ্যে ঝগড়া বেঁধেছে। সবার সামনে লজ্জায় আমার একবারে মাথা কাটা যাচ্ছে। এই সব কিছু হয়েছে তোমার জন্য। ছি 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 ছি। শান্টু, শান্টু কোথায়? শান্টু, শান্টু, শান্টু। ও বাড়ি নেই মা। কোথায় গেছে? আমি জানি না। বাহ 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 বাহ, বাড়ির বউ বলে দিচ্ছে তার স্বামী কোথায় গেছে জানে না। কি সুন্দর কথা। খেয়ে গেছে? না মা, খাইনি। খাবে কি করে? খাবে কি করে? হ্যাঁ, একটা ছেলে সারাদিন হাড় ভাঙা খাটুনি খেতে আসছে আমাদের গেলা জোগাড় করার জন্য। আর এই যে এমন ঝগড়া বাঁধিয়েছ যে সেই ছেলেটা এত রাত্রিরে না খেয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। খুব ভালো, খুব ভালো শিক্ষা দিয়েছে তোমার মা বাবা। ও নকে কান্না কাঁদছে। আর কেঁদো না, কেঁদো না, নাকে কান্না বন্ধ করো। আর সারাদিন ধরে যা ভালো মন্দ রান্না করেছ সেগুলো গিয়ে আয়েস করে বসে চোখ বুঝছ গেল। কি কখনো যে তোমাকে বউ করে এনেছিলাম কে জানে। বা জানিয়ে দিল। চোখে একরাশ স্বপ্ন নিয়ে পরি তার শ্বশুর বাড়িতে এলেও বিয়ের পর থেকেই সে বুঝতে পারে যে তার স্বামী এবং শাশুড়ি তাকে ঠিক পছন্দ করে না। একজন মেয়ের যে কোনো নতুন পরিবেশে মানিয়ে নিতে সমস্যা হয়, তার জন্য তাকে পর্যাপ্ত সময় দিতে হয় পরিবারকে, পাশে থাকতে হয় স্বামীকে। কিন্তু পরির সাথে সেটা হয়নি। তার সাথে তার স্বামীর সম্পর্কটা ছিল শুধুই দৈহিক। পরি ঠিক বুঝে উঠতে পারছিল না এমত অবস্থায় তার কি করা উচিত। এরই মধ্যে তাকে সবচেয়ে বেশি কষ্ট দিত তার স্বামীর সঙ্গে পাশের বাড়ির মহিলার ঘনিষ্ঠতা।
এ কি ওর বাইক না? ওর বাইকটা বাগানে এভাবে দাঁড় করানো কেন? কোথায় ও? ওকে তো দেখতে পাচ্ছি না, আশেপাশে তো কাউকেই দেখতে পাচ্ছি না। আজ তো তোমার ছুটি, বউকে নিয়ে কোথাও ঘুরতে যাচ্ছ নাকি? না না, আজকে আমার অনেক কাজ, আর তাছাড়া পরীক্ষা নিয়ে বেরোনোর মতো সময় আমার নেই। আরে আমার কাছে কেন লুকোচ্ছ? সে তোমার বউ, তুমি তাকে নিয়ে ঘুরতে যেতেই পারো। আসলে আমি ভাবছিলাম বিকেলে শ্যামবাজারের দিকে একটু যেতাম, তাই তুমি যদি একটু যেতে। হ্যাঁ অবশ্যই যাবো। কখন বেরোবে বলবে, আমি সামনের মোড়ে অপেক্ষা করবো। আরে না না, তোমার অত ব্যস্ত হতে হবে না, আমি একাই চলে যাব। কেন আমি যাব না কেন? তুমিই তো বললে তোমার কাজ আছে। আরে দূর, সে তো পরীর জন্য, তোমার জন্য তো আমি সবসময় ফাঁকা। বাবা, বউয়ের জন্য সময় নেই, কিন্তু আমার জন্য সময় আছে। তুমি তো আমার সব। জানো, আমার কি ইচ্ছা করে, মনে হয় সবসময় তোমার পাশে পাশে থাকি। আর তাতে যদি তোমার বউ রাগ করে? দূর, ওর রাগের কে ধার ধারে? আগের দিন তোমার ব্যাপারে সন্দেহ করেছিল, আচ্ছা করে বুঝিয়ে দিয়েছি। তুমি তুমি আমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ দেখেছো, আমার জন্য তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হচ্ছে, এর থেকে ভালো তুমি আমার সঙ্গে আর মিশোই না। এরকম বাজে কথা একদম বলবে না, এসব কথা আমার একদম ভালো লাগে না। মা, মা ওই মহিলাকে? কোন মহিলা? আমাদের বাড়ির বাইরে দাঁড়িয়ে আপনার ছেলে প্রায় যার সাথে গল্প করে। তুমি কি বলতে চাইছো বৌমা? মা, আমার কিন্তু ওদের মেলামেশা ঠিকঠাক মনে হয় না। বৌমা, আচ্ছা তোমার স্বামীর সম্বন্ধে এইসব কথা বলতে তোমার একটুও জিভে আটকাচ্ছে না? শোনো বৌমা, তুমি বাড়ির বউ বাড়ির বউয়ের মতো থাকবে, একদম বেশি বাড়াবাড়ি করবে না। মা, আমার কথাটা তো শুনুন। কি শুনবো? কি শুনবো? তুমি আমার ছেলের নামে ভুলভাল কথা বলে যাবে আর আমি সেইগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবো? আচ্ছা তোমার জ্বালায় কি আমার ছেলেটা কারোর সাথে মেলামেশা করতে পারবে না? মা, এটা সাধারণ মেশা নয়, এটা এই বয়সে এসে কি কোনটা সাধারণ কোনটা অসাধারণ সেটা আমাকে তোমার কাছে শিখতে হবে? আচ্ছা তোমার জ্বালায় কি আমার ছেলেটা কারোর সাথে মেলামেশা করতে পারবে না? কি জানে, ভালো করে খবর নিলে হয়তো দেখা যাবে তুমিও ধোয়া তুলসী পাতা নও। মা, আমি এই জন্য আপনাকে বলেছিলাম, কারণ আপনি তো মা। আমার কথা না শুনলেও আপনার কথা অন্তত শুনবে। কোন কথা বলবো আর কোন কথা বলবো না সেটা কি তোমার কাছে আমাকে শিখতে হবে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আজকে শান্টু আসুক, তারপর আমি তার সাথে কথা বলবো, দেখি সে কি বলে। ওকে এইভাবে হাতে না মেরে ভাতে মার, বুঝেছিস? তবে ওর গোয়েন্দাগিরি বুঝবে। চল, ও এখানেই পড়ে থাক, আজ থেকে ওর খাওয়া বন্ধ। চল 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 চল।
টাকা পয়সা দাবি দেওয়া এই সমস্ত বিভিন্ন বিষয় নিয়ে তার উপর মানসিক শারীরিক অত্যাচার শুরু হয় এবং সেখানে একজন ভাড়াটিয়া ছিল, তার নাম রাধারানী মান্না, তার সাথে এই শম্ভুশীলের একটা দৈহিক সম্পর্ক ছিল এবং সেটা মীরাশীল মেনে নিতে পারেনি এবং বহুবার প্রতিবাদ করেছে। এর জন্য আরতিশীল শাশুড়ি এবং সোমনাথশীল স্বামী ওকে খুব মারধর করতো। বাবা, এই না না, আর কুকুরগুলোর ডাক শুনতে পাচ্ছি না। আরে ওটা ওদের বাড়ির পোষা কুকুর ছিল, ওরা আর আসবে না, ছেড়ে দে। হ্যাঁ রে, তুই ঠিকই বলেছিস, ওরা আর আসবে না। বলিস না। যাক বাবা, বাঁচা গেল। যেভাবে কুকুরগুলো তাড়া করেছিল। যাই হোক, তুই আগে দে দে দে, পেয়ারাগুলো দে। দাঁড়া, দিচ্ছি। এই কিন্তু পেয়ারা খাবোটা কি দিয়ে? আছে না একটা জিনিস, এই পড়ি, তোর কিন্তু হেব্বে সাহস। আজকে চৌধুরীদের গাছের পেয়ারা পেরে এনেছিস তুই। তুই যখন পেয়ারা পাচ্ছিলি আর আমি যখন পাহারা দিচ্ছিলাম, আমার পুরো হাত পা ঠান্ডা হয়ে গেছিল ভয়ে। কি দরকার ছিল বলতো? বাজার থেকে কিনে আনলেই তো হয়ে যেত নাকি? বাজার থেকে কিনে আনলে এতটা মজা পেতাম বল? এই শোন, ধরা পড়লে কি হতো ভাবতে পারছিস? অত ভয় পেলে চলে না, সাহস করে না এগিয়ে যেতে হয়, তবেই লক্ষ্যে পৌঁছানো যায়। কিরে, কোথায় ছিলি এতক্ষণ? কোন রাজকার্য ছিলি? এই রে, মনে হচ্ছে চৌধুরীরা পেয়ারা পাড়ার ব্যাপারটা বাড়িতে জানিয়ে দিয়েছে। এবার আমার কপালে দুঃখ লাগছে। আসলে কি জানো তো মা, চৌধুরীদের বাড়ির পেয়ারা গাছের পেয়ারাগুলো দেখে আমি লোভ সামলাতে পারিনি, তাই করে ফেলেছি। ও মামা, তুমি এরকম আর বলো না, তুমি বাবাকে বলো না। থাক, আর সোয়াদ দেখাতে হবে না। এই জানি তোর বাবা তোর সঙ্গে কিছু কথা বলবে। বাবা, এই রে সর্বনাশ। ও মামা, বাবাকে বলো না, বাবাকে বলো না, বাবা জানলে না খুব বকবে আমাকে। আরে কি হলো, কি এত চেঁচামেচি করছিস কেন? শোন, তোর সঙ্গে আমার কিছু কথা আছে। হ্যাঁ বলো বাবা। আচ্ছা, তুই বিজয়কে চিনিস তো? ওই যে পুকুরের পাড়ে বাড়ি, বিজয়শীল। এই রে, এর আবার আমি কি করলাম? হ্যাঁ চিনি, কিন্তু বাবা ওদের তো কোনো... হ্যাঁ, ওই বিজয়ের ভাইপো শান্টু ইলেকট্রিকের কাজ করে, দেখতে শুনতেও ভালো। তো কাল বিকেল বেলায় ওদের বাড়ি থেকে তোকে দেখতে আসবে। তুই যেন আবার ওই সময় বাড়ির বাইরে যাস না। আর শোনো, তুমি ওকে একটু সাজিয়ে গুজিয়ে ওদের সামনে নিয়ে যেও, কেমন? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। চল, বলছি যে কালকে
বলো, কেমন আছিস রে মা? ভালো। তোমরা? ভালো। জামাইকে একটু দে না। না, ও আসলে একটুখানি বাইরে গেছে তো। ও, তা তোদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে? হ্যাঁ মা। এই শোন না, তোর ভাই একটু কথা বলবে। দিদি বলছি কি, শোন না, কালকে আমি আর বাবা খড়দায় যাচ্ছি। হ্যাঁ, তোদের ওখানে যাবো, শান্তুদাকে বলিস। আর হ্যাঁ, বেশি কিছু আয়োজন করিস না কিন্তু। ঠিক আছে। সব কথা কি তুই বলবি না কি বলতো? আরে আমাকে ফোনটা দি। আরে হ্যাঁ হ্যাঁ, বাবার সঙ্গে কথা বল। হ্যাঁ, হ্যালো মা। হ্যাঁ বলছি, তোর জন্য কি নিয়ে যাব বল। হ্যাঁ, তোর কি খেতে ইচ্ছে করছে আমায় বল। হ্যালো মা, আরে বল না তুই। হ্যালো। হ্যাঁ বাবা, তোমরাই এসো, তাহলেই আমি খুশি। আচ্ছা ঠিক আছে রে মা, রাখছি। ভালো আছি। আরে কই গো বৌমা, চাটা নিয়ে এসো। এসবের কোনো দরকার ছিল না, আমরা তো এখানে একটা কাজে এসেছি, একটু পরেই বেরিয়ে যাবো। না না, ওইসব বললে হবে না। আজকে কিন্তু আমি দুপুরে না খাইয়ে ছাড়ছি না। না না, আজ সম্ভব নয় মাসিমা। আর দিদির বাড়িতে আসা তো আমাদের লেগেই থাকবে, অন্য আরেকদিন নয় হবে। ওই তো চা এসে গেছে, রাখো। বাবা, দিদির গায়ে কালশিটের দাগ দেখছি। দিদি শোনে দিকে, বলছি তোর গায়ে কালশিটের দাগ কেন? গায়ে? কই না তো। আমাকে লুকোস না দিদি, সত্যি করে বল, তোর উপর কি কেউ অত্যাচার করে? না রে ভাই, আমি বাথরুমে পড়ে গেছিলাম, তাই হয়তো পিঠে একটু কালশিটে দাগ পড়েছি। ঠিক বলছিস? হ্যাঁ রে ভাই। সেদিন সত্যি বলেনি পরি, নিজে মুখ বুঝে অত্যাচার সহ্য করে ওর বাপের বাড়ির কাউকে কিচ্ছু বুঝতে দেয়নি। শুধু স্বামী নয়, শাশুড়িও তাকে তার কথায় ওঠাতো আর বসাতো। এরই মধ্যে পরির একটি কন্যা সন্তান হয়, কিন্তু এরপরও পরির উপর অত্যাচারের কোনো পরিবর্তন হয় না, সমানভাবেই চলতে থাকে অত্যাচার। অবশেষে একদিন পরি তার মা এবং দিদির কাছে সব বলতে বাধ্য হয়। চুপ কর, কাঁদিস না। তুই এসব কথা এতদিন আমাদের জানাস না কেন? তোমরা কষ্ট পাবে মা, এই জন্য বলিনি। আর তুই যে কষ্ট পাচ্ছিস সেটা কি হবে? এভাবে চললে তো তুই মরে যাবি। না না, আমি তোকে আর ওখানে পাঠাবো না। তুই এবার থেকে এখানেই থাক মেয়েকে নিয়ে। হ্যাঁ রে, তুই আর যাস না ওখানে। না রে, তোর আর আমাকে আটকাস না। ওটাই আমার কাছে সংসার, ওটা আমার কাছে মন্দির। সেটা কি করে ভেঙে ফেলি বল? আমি চেষ্টা করতে চাই, আমি ওই সংসার থেকে বেরোবো না, কিন্তু এতে যদি তোর ভীষণ ক্ষতি হয়। না মা, আমার কিচ্ছু হবে না, কিচ্ছু না।
ওই পুরোনোটা মানে পুরোনো মহিলাটার সঙ্গে অনেক দিন ধরে নাকি ছিল, যাই না। তারপর যেই আমি শুনেছিলাম মেয়েটাকে তুই চলে থানায় একটা ডায়েরি দিই, আমি আমার মেয়ে ছেলে মেয়ে আর সবাই আছে সবাই বলি ডায়েরি দিই, তুই চলে আয়। কয় না মা আমরা আসবো না, আমি নানান রকম চেষ্টা করে দেখবো, যদি ভালো হয়তো হবে, আর নাহলে আমার কপালে যারা আছে তাই হবে। আমার পরি হাঁটতে চায়নি, সে সংসার করতে চেয়েছিল। পরির উপর এই অত্যাচারের বিরুদ্ধে এবং পারিবারিক সমস্যা মেটানোর জন্য পরির পরিবার এবং শান্তুর পরিবার আলোচনায় বসে স্থানীয় পার্টি অফিসের তত্ত্বাবধানে। কিন্তু পরির উপর এই অত্যাচারের কথা স্বীকার করেনি শান্তু, অথচ পরির উপর অত্যাচার কিন্তু থেমে থাকেনি। তাই স্থানীয় পার্টি অফিস সিদ্ধান্ত নেয় যে তারা আবার দুপক্ষকে নিয়ে আলোচনায় বসবে, কিন্তু সেটা আর সম্ভব হয়নি। বাবা, মা, ভাই, আরে আরে শান্তিতে বাড়িতে আগুন জ্বলছে। হ্যালো হ্যালো নন্দ, নন্দ তাড়াতাড়ি আয়, শান্তিতে বাড়িতে আগুন লেগেছে মনে হচ্ছে, আগুন জ্বলছে। ষোলো 3/2006 রাত্রিবেলায় এই সঞ্জয় শীলের যে দিদি মীরা শীল, একে ওই সোমনাথ শীল ওর গায়ে কেরোসিন তেল দিয়ে আগুন জ্বালিয়ে দেয় ইন প্রেজেন্স অফ আরতি শীল। শুনতে পাচ্ছ না লোক ডাকাডাকি করছে? ওরা ডাকলো বলে তোমাকে চলে যেতে হবে? না না, এত লোক ডাকছে, নিশ্চয়ই নিশ্চয়ই কোনো গন্ডগোল হয়েছে। আমারও কিন্তু ভয় করছে। আচ্ছা তো এত ভয় ভয় করো না তো, দাঁড়াও আমি দেখে আসছি। ওখান থেকে আমাদের খবর আসলো বেশ অনেক রাতে 11টার পর যে আপনার দিদি বলরাম হসপিটালে এবার ভর্তি অবস্থায় আছে। আমরা তখন পাড়ার লোকজন, আমাদের পাড়ার লোকজন নিয়ে গিয়ে আমরা দেখি যে দিদি পুরো একদম পোড়া অবস্থায় হসপিটালের বেডে ছটফট করছে। মৃত্যুকালীন জবানবন্দি সে দিয়েছিল যে তার স্বামী তার গায়ে কেরোসিন তেল ঢেলে তাকে দেশলাই কাঠি দিয়ে আগুন জ্বালিয়ে দেয় এবং সাবসিকুয়েন্টলি সে মারা যায়। যখন নিয়ে বার করে হসপিটাল থেকে নিয়ে যাচ্ছে পেটে আরেকটা কি বলবো নাকি, শুধু এইটুকু বার করা, কিচ্ছু দেখিনি। তারপরে আমি দিয়েছি তো সকালে অটোতে করে বার করে যে ভ্যানে শুয়েছে কাগজ মুড়িয়ে গোলাপ দিয়ে, সে কি দৃশ্য কি দৃশ্য আমি পারি না, মা সহ্য করতে পারি বলেন। ওই দৃশ্য দেখে আমি এরকম এইটুকু এইটুকু হাত শুধু বার করার কিচ্ছু নেই, সব ঢাকা। পুলিশ ওই বাড়ি থেকে পরীর হাতের লেখা কিছু ডায়েরির পাতা উদ্ধার করে, যেখানে পরী তার স্বামী এবং ছবির কথা লিখে রেখেছিল। পরদিন ভোরবেলায় পরীর মৃত্যু হয়। 2.5 বছরের মেয়েকে বাড়িতে নিয়ে আসেন সুনীলবাবু। শুরু হয় আইনি লড়াই। শান্টু এবং তার মা গ্রেপ্তার হয়। ছবি আগাম জামিন নেন। পরে সবাই জামিনে মুক্ত। এইভাবেই কেটে যায় 15টা বছর। শ্বশুর বাড়ির লোকেরা মা আর ছেলে ছিল দেখে শুনে বিয়ে দিয়েছিলাম, তো এরকম যে করবে তা বুঝিনি। রাত্রি 11টা কি 15 এরকম যাই হোক হবে, এসে খবর দিচ্ছে। বেরোলাম, বেরিয়ে রেখে গিয়ে আপনারা শিগগিরই যান হসপিটালে, মেয়ে ভর্তি দেখে আসুন। ওর বাবা 2 ছেলে দৌড়েছে, গিয়ে দেখি যে হ্যাঁ মেয়ে ওইরকম অবস্থা, মেয়েরে পিটিয়ে পুড়িয়ে দিয়েছে।
তার দিদির এই মৃত্যু, সে এখনো লড়াই চালিয়ে যাচ্ছে অপরাধীদের শাস্তি দেওয়ার জন্য। সুরজিতের বাবা সুনীলবাবু মারা গেছেন, সুরজিৎ লকডাউনে কাজ হারিয়েছেন, কিন্তু কোনো কিছুই তাকে দমিয়ে রাখতে পারেনি। তখন দিদির মেয়ে ছিল 2 বছর 4 মাস বয়স, তখন থেকে তারপর ওখানে পুলিশের মাধ্যমে বাবার কাছে পাঠিয়ে দিয়েছে। সেই থেকেই আমরা তাকে পালন করছি এবং আমিই পালন করছি। এখন মেয়ের বয়স হচ্ছে 18 বছর এবং সেই থেকেই পালন করছি। ওর শিক্ষা দীক্ষা, পড়াশোনা বা আমার খরচ এবং আমার সমস্ত খরচ আমাকে একাই বহন করতে হয়েছে। বড় হয়ে নিজের পায়ে দাঁড়িয়ে একটা কোনো ভালো জব করা, এটাই পরিবারের পাশে দাঁড়ানো। আমি মোটামুটি চাই যেটা হলো, মানে যে এই অন্যায়টা করেছে তার অবশ্যই শাস্তি হোক। তার কারণ সেই মানুষটা একসাথে শুধু একটা মানুষের নয়, 3টে মানুষের জীবনটাকে নষ্ট করে দিয়েছে। যেমন মা, তেমনি আমার, তেমনি মামারও। কারণ যেহেতু মামা ছোটোবেলার থেকেই পাশে রয়েছে, মামা নিজেও এখনও বিয়ে করেনি, শুধু জাস্ট আমার জন্য। আমি চাইছিলাম যে ফাঁসি হোক, ওই জামাইয়ের বলো, জামাইয়ের মায়ের বলো, ফাঁসি হোক, অপরাধীদের সাজা হোক, ফাঁসি হয়ে যাক। কারণ যাতে সমাজে এইরকমভাবে আর কোনো জঘন্য অপরাধ না হয়। আমার দিদি চলে গেছে, আমি ফেরত পাবো না, কিন্তু দিদির সন্তানটা এখন অনাথ হয়ে কষ্ট পাচ্ছে। বর্তমানে মামলাটি ব্যারাকপুর আদালতে বিচারাধীন। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন। আর সোম থেকে শনি রাত্রি 8:30, দুপুর ঠিক 12:30টায় দেখতে থাকুন পুলিশ ফাইলস।